প্রিয় ছাত্ররা, তোমরা সবাই কেমন আছো? লকডাউনের সময় কেউ বাড়ির বাইরে বেরোচ্ছে না তো? আমি তো বেরোচ্ছি না, ঠিক। কেউ বাড়ির বাইরে বেরোবে না। আজ আমরা সেকেন্ড ইউনিট টেস্টে যে সিলেবাস আছে তার নবম অধ্যায়ের সর্বসমতার ধারণা সম্পর্কে আজ এই ক্লাসে আলোচনা করব। তোমরা বই বের করো সবাই। সর্বসমতার ধারণা। এখানে দেখো যে দুটো ত্রিভুজ আছে। প্রথমে দুটো ত্রিভুজ আছে, দেখো কি কি ত্রিভুজ দেখতে পাচ্ছ। এ বি সি একটা ত্রিভুজ, আর একটা ত্রিভুজ ডিই এফ। এই দুটো ত্রিভুজের মধ্যে প্রথম যে ত্রিভুজটা আছে এ বি সি ত্রিভুজের, দেখো এ বি বাহুটা একটা দাগ দিয়ে বোঝানো হয়েছে। ডিই এফ ত্রিভুজের ডি বাহুর সঙ্গে চোখে মনে হচ্ছে একই রকম দেখতে লাগছে। এই দুটো বাহুকে একই রকম ভাবে আঁকা হয়েছে। আবার এবিসি ত্রিভুজের বিসি বাহু আবার ডিই এফ ত্রিভুজের ইএফ বাহুকে দুটো দাগ দ্বারা বোঝানো হয়েছে। ঠিক তেমনিভাবে প্রথম ত্রিভুজের এসি বাহু, দ্বিতীয় ত্রিভুজের ডিএফ বাহু, এই বাহু দুটোকে তিনটে দাগ দিয়ে বোঝানো হয়েছে। তাহলে তোমরা কি বুঝলে? এবি বাহু ডিই সঙ্গে সমান, বিসি বাহু ইএফ বাহুর সঙ্গে সমান, আবার এসি বাহু ডিএফ বাহুর সঙ্গে সমান, তাই তো? তাহলে এখান থেকে আমরা একটা কথা বলতে পারি যে প্রথম ত্রিভুজের অনুরূপ বাহুগুলো ডিইএফ ত্রিভুজের বাহুগুলোর সঙ্গে সমান। অনুরূপ বাহুগুলো মানে এবি বাহু ডির সঙ্গে সমান, বিসি বাহু ইএফ এর সঙ্গে সমান, এসি বাহু ডিএফ এর সঙ্গে সমান। তাহলে এবার কি লেখা রয়েছে দেখো, দুটি ত্রিভুজ আছে, দুটি ত্রিভুজের বাহুগুলো, অনুরূপ বাহুগুলো সমান। একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য অপর একটি ত্রিভুজের অনুরূপ তিনটি বাহুর দৈর্ঘ্যের সমান হলে তাকে আমরা বাহু 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 বা এস 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 শর্ত বলবো। এস এস মানে সাইড সাইড সাইড, বাহু বাহু বাহু, এই শর্ত বলবো। বুঝেছ নিশ্চয়ই? এবার দ্বিতীয় ছবিতে এসো। দ্বিতীয় ছবিতে দেখো, সরি একটু ওয়েট করো। হ্যাঁ, এবার দেখো, আবার চলে এসেছি যে 2 নম্বর ছবিতে দেখো যে এটাও একই ত্রিভুজ, উপরের যে দুটো ত্রিভুজ ছিল সেটাই এখানে আঁকা হয়েছে, কিন্তু এখানে এবি বাহু আর ডিই বাহু সমান দেখানো হয়েছে, যেটা একটা দাগ দিয়ে দেখানো হচ্ছে, তোমরা বুঝতে পেরেছ। এসি বাহু ডিএফ এর সঙ্গে সমান, আর এখানে কিন্তু বিসি বাহু ইএফ বাহুর সঙ্গে সমান দেখানো হয়নি। এখানে কালো কালি দিয়ে দেখো এ কোণ, এ কোণ আমি একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখো কিভাবে বোঝানো হয়েছে। এই কোণটাকে আর ডিইএফ ত্রিভুজের এই কোণটাকে, এই দুটো কোণ সমান দেখানো হয়েছে। তাহলে দেখেছো দুটো কোণ সমান দেখানো হয়েছে। তাহলে এই দুটো ত্রিভুজের, এক্ষেত্রে দুটো ত্রিভুজের এবি বাহু ডিই বাহুর সঙ্গে সমান, আর এসি বাহু ডিএফ বাহুর সঙ্গে সমান, আর এখানে এ কোণ ডি কোণের সঙ্গে সমান। তাহলে আমরা 2 নম্বর শর্তে কি কি পেলাম? 2 নম্বর ছবিতে কি কি শর্ত পেলাম? একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য এবং তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাপ অপর একটি ত্রিভুজের অনুরূপ দুটি বাহুর দৈর্ঘ্য এবং তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাপের সমান, তাকে আমরা বাহু কোণ বাহু বা এস এ এস শর্ত বলবো।
অর্থাৎ দুটি বাহু মানে দেখো দুটো সাইড এস এস সমান সাইড এস এস এ বি ডি এবং এসি ডিএফ আর একটি কোণ এ কোণ ডি কোণ এইটা সমান, তাহলে দুটি বাহু আর একটি কোণ সমান হলো। তাহলে এটাকেও কিন্তু আমরা এই দুটো ত্রিভুজ সর্বসম শর্তের মধ্যে বলতে পারবো। এবার পরের ছবিতে আসছি। দেখো পরের ছবিটা রয়েছে একটু অন্যরকম, যে ছবি দুটো উপরের দুটো ছবির সঙ্গে মিলছে না, একটু আলাদা রকমভাবে আঁকা হয়েছে। এখানে নাম একই, এবিসি ত্রিভুজ আর ডিএফ ত্রিভুজ। এখানে এসি বাহু ডিএফ বাহু এই দুটো বাহুকে সমান দেখানো হয়েছে, লাল কালি দিয়ে একটা করে দাগও দেওয়া হয়েছে মাঝখানে দেখো। আর এক্ষেত্রে বি কোণ ই কোণের সঙ্গে সমান দেখানো হয়েছে। দেখো আমি দেখিয়ে দিচ্ছি, বি কোণ এই কোণটা আর এই কোণটা, বি কোণ ই কোণ সমান, আর সি কোণ দুটো দাগ দিলাম আমি, আর এফ কোণ, এই দুটো কোণ সমান। তাহলে কি হলো, এসি বাহু ডি এফ বাহু অর্থাৎ একটি করে বাহু সমান হচ্ছে বি কোণ ই কোণ সমান সি কোণ এফ কোণ সমান, অর্থাৎ দুটি কোণ এক্ষেত্রে সমান হচ্ছে। তাহলে কি হলো, এখানে হলো একটি বাহু এবং দুটি কোণ সমান। তাহলে প্রথম ত্রিভুজের একটি বাহু দ্বিতীয় ত্রিভুজের একটি বাহুর সঙ্গে সমান, আর এবিসি ত্রিভুজের দুটি কোণ ডিএফ ত্রিভুজের অনুরূপ দুটি কোণের সঙ্গে সমান। অনুরূপ বলতে বি কোণ ই কোণের সঙ্গে সমান, সি কোণ এফ কোণের সঙ্গে সমান। এখানে কিন্তু বি কোণ এফ কোণের সঙ্গে সমান নয়, আবার সি কোণ ই কোণের সঙ্গে সমান নয়, সমানটা হচ্ছে অনুরূপ কোণ, অর্থাৎ বি কোণ ই কোণের সঙ্গে সমান আর সি কোণ এফ কোণের সঙ্গে সমান। তাহলে এটাও আমরা একটা শর্ত পেলাম। কি পেলাম একটু পড়ে নিই কি লেখা আছে। একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ ও একটি বাহুর দৈর্ঘ্য একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ অপর একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ অনুরূপ বাহুর দৈর্ঘ্যের সমান হলে তাকে কোণ বাহু কোণ বা এ এস এ অথবা কোণ বাহু, ওই যে দুটি কোণ একটি বাহু অর্থাৎ অ্যাঙ্গেল সাইড, এই জন্য এ এস শর্ত বলবো। এই হলো আমাদের 3 নম্বর ছবিতে যেটা ছিল সেটা। এবার মূলত সর্বসমতার শর্ত বলতে আমরা এই প্রথম তিনটেকেই বলি, 4 নম্বর আলোচনা করছি একটুখানি। প্রথম তিনটেই আমাদের মূলত বলা থাকে, 4 নম্বরটাও বলা থাকে, একটু আমরা পড়ি। 4 নম্বরটা দেখি কি লেখা আছে। আবার ফিরে এসছি। এখানে দুটো ত্রিভুজ আঁকা হয়েছে, দুটোই দেখো সমকোণী ত্রিভুজ, অর্থাৎ এখানে বি কোণ আর পরের ত্রিভুজের ই কোণের সঙ্গে সমান। সমকোণ বলতে ওই অ্যাঙ্গেল মতো দেওয়া হয়েছে, বি কোণ ই কোণের সঙ্গে সমান, সমকোণ এই দুটো। আর এসি বাহু ডি এফ বাহুর সঙ্গে সমান, আর বিসি বাহু ই এফ বাহুর সঙ্গে সমান। তাহলে এখানেও কি, যে এটা কিন্তু আমরা 2 নম্বর যে শর্ত সেই শর্তে আমরা পড়ে এসেছি, এটা আলাদা কিছু নয়। তবে এখানে যে কোণের কথা বলা হয়েছে, সমান কোণের কথা বলা হয়েছে, সেটা সমকোণ, এটুকুই শুধু 2 নম্বর শর্তের থেকে একটু আলাদা। এখানে দুটি বাহু একটি কোণ সমান, অর্থাৎ এস এস এ এই শর্ত মেনে চলে। ওই 2 নম্বর থেকে আলাদা যেটা বললাম, যে কেবলমাত্র ই এবং বি কোণ সমকোণ, এই কথাটা আলাদা, তাছাড়া 2 নম্বরের থেকে এখানে পার্থক্য কিছু নেই। তাহলে এখানে একটু পড়ে নিই কি বলতে চেয়েছে বইতে, যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ও একটি বাহুর দৈর্ঘ্য অপর একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ও একটি বাহুর দৈর্ঘ্যের সমান হলে তাকে আমরা সমকোণ। 2 নম্বরে কি ছিল, শুধু কোণ ছিল। এখানে অতিভুজ, 2 নম্বরে কি ছিল, অতিভুজের পরিবর্তে বাহু ছিল, আর বাহু বা আর এই শেষ শর্ত বলবো। তাহলে এখানে মূলত শর্তের খুব একটা পার্থক্য থাকছে না, শুধু নামটাই পার্থক্য থাকছে। এখানে সমকোণ
অতিভুজ বাহু অর্থাৎ RHS এই শর্ত। তাহলে দেখো এখানে চারটে মূলত চারটে আমরা যে শর্ত পেলাম, একটা জিনিস দেখো তো, প্রথম ছবিতে আমরা যদি এই DEF অর্থাৎ এই ত্রিভুজটাকে নড়িয়ে ABC ত্রিভুজের ওপর যদি বসাতাম, তাহলে এই DEF ত্রিভুজটা কিন্তু হুবহু ABC এর ওপর বসে যেত, মিলে যেত, তাই না? পরের ছবিগুলোও তাই, পরের ছবিগুলোর ক্ষেত্রেও তাই হতো কি, তাই না? তাহলে এই যে একটি চিত্র অপর চিত্রের সঙ্গে সম্পূর্ণভাবে মিলে যাওয়ার একটা ধর্ম আমরা যদি চিন্তা করতে পারি, তাহলে এই একটি ছবি অপর ছবির সঙ্গে সম্পূর্ণভাবে মিলে যাওয়ার ধর্মকেই আমরা সর্বসমতা বলবো। তোমরা দেখো এখানে আমি যে কথাটা বললাম সেই কথাটা লেখাও আছে যে একই রকম দুটি জ্যামিতিক চিত্রের একটিকে সরিয়ে বা ঘুরিয়ে, যদি একটুখানি অন্যরকমভাবে ছবিটা আঁকা থাকতো তাহলে আমাদের ঘোরানোর প্রয়োজন হতো, এখানে কিন্তু ঘোরানোর প্রয়োজন নেই, জাস্ট সরিয়ে যদি আমরা দিই তাহলে হুবহু দ্বিতীয় ছবিটা বা প্রথম ছবিটা দ্বিতীয় ছবির সঙ্গে মিলবে বা দ্বিতীয় ছবিটা প্রথম ছবির সঙ্গে মিলবে। বুঝেছ? প্রথম ছবিটাকে যদি নড়িয়ে দ্বিতীয় ছবির ওপরে বসাই তাহলে মিলে যাবে, অনুরূপভাবে দ্বিতীয় ছবিকে যদি সরিয়ে প্রথম ছবির ওপরে বসাই তাহলে মিলে যাবে। যদি ছবিটা অন্যরকম আঁকা থাকতো তাহলে আমাদের ঘোরানোর প্রয়োজন হতো। সেই জন্য সংজ্ঞা তো আর এইরকম ছবির ওপর নির্ভর করে না, অনেক রকম বিভিন্ন রকম ছবির ক্ষেত্রে নির্ভর করে, সেই জন্য সংজ্ঞার ক্ষেত্রে এইরকমভাবে বলা হয়েছে যে একই রকম দুটি জ্যামিতিক চিত্রের একটিকে সরিয়ে বা ঘুরিয়ে বা দুভাবে অপরটির সাথে সম্পূর্ণভাবে মিলে যাওয়াকে সর্বসম বলা হয়, আর এই ধর্মকে সর্বসমতা বলে। তোমরা এই দুটো লাইন ভালো করে লিখে নিতে পারো বা বইতে দাগিয়ে নিতে পারো। এই দুটো লাইন দাগিয়ে নিশ্চয়ই দাগিয়ে নিয়েছ। তাহলে আমরা উপরে যে বিষয়গুলো আলোচনা করলাম তার সংক্ষিপ্ত একটা বিবরণ এখানে দেওয়া হয়েছে। ত্রিভুজের সর্বসমতা শর্তটা কি? তাহলে শর্তটা এইটা, বাহু 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 বা SSS, 1 নম্বর শর্ত গেল। বুঝেছ? তিনটে বাহু, প্রথম ছবির চিত্রের জ্যামিতিক চিত্রের প্রত্যেকটা বাহুর সঙ্গে দ্বিতীয় চিত্রের জ্যামিতিক চিত্রের অনুরূপ বাহুর সঙ্গে হুবহু সমান হয়, তাহলে ওই দুটো ত্রিভুজ সর্বসম আমরা বলবো। 2 নম্বরটা কি? বাহু কোণ বাহু, অর্থাৎ দুটি বাহু দ্বিতীয় ছবির দুটো বাহুর সঙ্গে সমান, একটি কোণ দ্বিতীয় জ্যামিতিক চিত্রের একটি কোণের সঙ্গে সমান, তখন আমরা বাহু কোণ বাহু বা SAS বলবো। 2 নম্বরটা হলো। 3 নম্বরে রয়েছে দুটি কোণ একটি বাহু, অর্থাৎ কোণ বাহু কোণ বা ASA অথবা কোণ কোণ বাহু বা AAS, দুটি কোণ একটি বাহুর সঙ্গে সমান। 4 নম্বরে সমকোণ, এই 2 নম্বর আর 4 নম্বরের সঙ্গে আলাদা কিছু নয়, শুধু নামের একটু পার্থক্য রয়েছে, যেহেতু 4 নম্বর ছবিটা একটা কোণ সমকোণ রয়েছে, আর তোমরা জানো নিশ্চয় সমকোণের বিপরীত বাহু অতিভুজ হয়, সমকোণের বিপরীত বাহু অতিভুজ হয়, একটু দেখে নাও। এই হচ্ছে সমকোণ, সমকোণী ত্রিভুজ, এটা এটা সমকোণ, সমকোণের বিপরীত বাহু অতিভুজ, এটা সমকোণ, সমকোণের বিপরীত বাহু অতিভুজ।
তাহলে 2 নম্বর আর 4 নম্বরের মধ্যে সেইভাবে পার্থক্য হচ্ছে না, পার্থক্য একটাই, এখানে নামের পার্থক্য আছে, সমকোণ অতিভুজ বাহু, অর্থাৎ RHS এই শর্ত। রাইট অ্যাঙ্গেল, আর মিন্স রাইট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল মানে সমকোণ। এবার সমকোণ মানে একটা কোণ, অতিভুজ মানে একটা বাহু, পরে বাহু তো রয়েছে, এটা বাহু, অর্থাৎ সমকোণ অতিভুজ বাহু এই শর্ত। এবার দেখো পরের অন্য একটা নতুন একটা বিষয় এসেছে, যে আমরা সর্বসম ত্রিভুজ বিষয়টা কি সংজ্ঞার সাহায্যে পড়েছি, বুঝিয়েওছে নিশ্চয়ই। সর্বসমতার ধর্ম, 4টে ধর্ম আছে, মূলত 3টে ধর্ম, 4টে ধর্ম আছে, এই 4টে ধর্ম তোমরা শিখেছ। এবার দেখো এখানে নতুন একটা বিষয় আগে বুঝে নাও। তারপর প্রথম ছবি ABC ত্রিভুজ, ABC ত্রিভুজ, আর পরে আরেকটা ত্রিভুজ DEF ত্রিভুজ। এই দুটো ত্রিভুজের দেখো A কোণ 60 ডিগ্রি, আবার D কোণও 60 ডিগ্রি, B কোণ 60 ডিগ্রি, দ্বিতীয় ত্রিভুজের E কোণ 60 ডিগ্রি, প্রথম ত্রিভুজে C কোণ 60 ডিগ্রি, দ্বিতীয় ত্রিভুজের F কোণ 60 ডিগ্রি। তাহলে আমরা এখানে আগের সর্বসমতার মতো এখানে কোণগুলো সমান দেখছি। তাহলে এই দুটো ত্রিভুজকে সর্বসম ত্রিভুজ বলা যাবে? হ্যাঁ, অবশ্যই যাবে। তবে এখানে 3টে কোণের কথা বলা আছে, 3টে কোণের, একটু ভুল বলে ফেললাম, দুটো ত্রিভুজকে কিন্তু সর্বসম বলা যাবে না। আমরা বাহু বাহু বাহু, দুটি বাহু একটি কোণ, দুটি কোণ একটি বাহু, অর্থাৎ কোণের সংখ্যাগুলো বাড়ছে, বাহুর সংখ্যাগুলো কমে যাচ্ছে, এইরকমভাবে আমরা যদি কোণের সংখ্যা বাড়াতে বাড়াতে 3টে কোণই যদি সমান দেখাতে পারি, তাহলে সেই দুটো ত্রিভুজকে কিন্তু সর্বসম ত্রিভুজ বলে না। তখন দুটো ত্রিভুজকে বলে সদৃশকোণী ত্রিভুজ। এক্ষেত্রে দুটো ত্রিভুজ বড় ছোট হতে পারে, কিন্তু অনুরূপ কোণগুলো যেন সমান হয়। কি বললাম? তাহলে সর্বসম থেকে সদৃশকোণী ত্রিভুজ আলাদা কোথায়? এখানে দুটো ত্রিভুজ আলাদা হতে পারে, বাহুগুলোর দৈর্ঘ্য আলাদা হতে পারে, কিন্তু দেখো প্রথম ত্রিভুজের বাহু দৈর্ঘ্য প্রথম রয়েছে 2.5 সেন্টিমিটার, দ্বিতীয় ছবিটার 4 সেন্টিমিটার, তাহলে বাহুর দৈর্ঘ্য আলাদা, কিন্তু কোণগুলো সমান, অনুরূপ কোণগুলো সমান। অনুরূপ বলতে আমি এখানে প্রত্যেকটা কোণই সমান, কিন্তু আমরা যদি ত্রিভুজ দুটো অন্যরকমভাবে আঁকতাম, কোণগুলো যদি আলাদা আলাদা নিতাম, তাহলেও কিন্তু দুটো ত্রিভুজ সদৃশকোণী ত্রিভুজ হতো। এখানে এ কোণ, এখানে এ কোণ ডি কোণের সঙ্গে সমান, বি কোণ ই কোণের সঙ্গে সমান, সি কোণ এফ কোণের সঙ্গে সমান। এটা এই চিত্রে একই রকম 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি দেখানো হয়েছে, তবে এই কোণগুলো আলাদা আলাদাও হতে পারত। তাহলে এখানে বোঝা গেল যে দুটো ত্রিভুজের বাহুগুলো আলাদা হতে পারে, কিন্তু অনুরূপ কোণগুলো যদি সমান হয়, তখন দুটো ত্রিভুজকে সর্বসম ত্রিভুজ আমরা বলব। সর্বসম ত্রিভুজ নয়, সদৃশকোণী ত্রিভুজ আমরা বলবো। তাহলে দেখো এখানে আমি যে কথাগুলোই বললাম, সেই কথাগুলো এখানে লেখা আছে। দুটি ত্রিভুজের কোণগুলি সমান, কিন্তু একটি জ্যামিতিক চিত্রের ওপর আর একটি জ্যামিতিক চিত্র বসালে সম্পূর্ণরূপে
মিলে যাচ্ছে না, অর্থাৎ ত্রিভুজ দুটি সর্বসম নয়। তাহলে আমরা এই দুটো ত্রিভুজকে কি বলবো? তাহলে আমরা এই দুটো ত্রিভুজকে সদৃশকোণী ত্রিভুজ বলবো। বুঝেছো? এই দুটো ত্রিভুজকে সদৃশকোণী ত্রিভুজ বলবো। তাহলে এবার দেখো, আমরা এই যে এতক্ষণ যে আলোচনা করলাম সেটা থেকে আমরা কি জানতে পারি? একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ অপর একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ সমান, তাই দুটি ত্রিভুজের কোণ 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 বা এ এ এ সর্বসমতার শর্ত হতে পারে না। তাহলে একটু আগে যে জিনিস আলোচনা করলাম সেটা হচ্ছে এই জিনিসটার, এই কথাটার মধ্যেই লেখা আছে। একটু পড়ে নিতে হবে, আন্ডারলাইন করে নেওয়া দরকার হলে। একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ অপর একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাপের সমান, তাই দুটি ত্রিভুজের কোণ 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 বা এ এ এ সর্বসমতার শর্ত হতে পারে না। এবার দেখো, আমি যে কথাটা বলছিলাম যে এখানে কিন্তু দুটো ত্রিভুজ, এখানে দুটো ত্রিভুজ দেখানো হয়েছে, এ বি সি ত্রিভুজ আর ডি ই এফ এই ত্রিভুজ। এই দুটো ত্রিভুজের দুটো কোণ দেখানো হয়েছে, দুটো কোণ কিন্তু সমান। এখানে বি কোণ আর ই কোণ তোমরা ছবি দেখেই বুঝতে পারছো, এই দুটো কোণ সমকোণী, সমকোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে এটাও তো 45 ডিগ্রি হতে পারতো আগের ছবির মতো, তাই না? কিন্তু দুটি কোণ সমান আর একটি কোণ আলাদা, তার মানে এখানে কোণগুলো একই রকম না হয়ে আলাদা হতেও পারতো। এখানে সেটা আমি বলেছিলাম যে আলাদা আলাদা হতেও পারে কোণ তিনটে। এখানে দুটি কোণ সমান একটি কোণ আলাদা, আগেরটা তিনটি কোণই সমান হয়েছে, আবার তিনটে কোণও আলাদা হতে পারে। বাহুগুলো আলাদা, দেখো বিসি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, আবার ইএফ বাহুর দৈর্ঘ্য দ্বিতীয় ছবির 5 সেন্টিমিটার, এবি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, ডি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। এসি এবং ডি নিশ্চয়ই আলাদা হবে। তাহলে এই দুটো ত্রিভুজ কিন্তু সর্বসম নয়, এই দুটো ত্রিভুজ সদৃশকোণী ত্রিভুজ। এই দুটো ত্রিভুজের অনুরূপ কোণগুলো সমান, তাহলে এরা সদৃশকোণী ত্রিভুজ। এবার দেখো, আমি যা আলোচনা করলাম তোমাদের এই অনলাইন ক্লাসে, কষে দেখি তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো খাতায় করতে হবে। আমি এই খাতার ছবি তুলে তোমরা এই গ্রুপে পাঠাতে পারো, হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাতে পারো। আমি সেটা ভুল গেলে কারেকশন করে দেওয়ার চেষ্টা করব। তোমরা এই কষে দেখি 9 এর উত্তরগুলো খাতায় করবে। যদি কোনো প্রশ্নের উত্তর করতে সমস্যা হয়, তাহলে কত দাগের প্রশ্ন সমস্যা হচ্ছে সেটা আমাকে বলবে, আমি সেই প্রশ্নের উত্তর আগামী ক্লাসে করে দেওয়ার চেষ্টা করব। তাহলে এখন আসি, বাই। সবাই ভালো থেকো, পড়াশোনায় মনোযোগী হও, বাড়ির বাইরে কেউ বেরিয়েও না। সবাইকে ধন্যবাদ।